হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের ইংলিশের যে কোশ্চেনগুলো আছে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের, সেখানে যে মডেলগুলো আছে সেই প্রত্যেকটা মডেলই আমি সলভ করব। পরপর ভিডিও আসতে থাকবে। এর আগে আমি ফার্স্ট সামেটিভের সমস্ত ভিডিওগুলো, সমস্ত স্কুলের ইংলিশের কোশ্চেনগুলো সলিউশন করেছিলাম। তো আশা করি তোমাদের পরীক্ষা সবারই কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই আশা করি ভালোই পরীক্ষা দিয়েছো, কারণ এই ভিডিওগুলোর দ্বারা আমরা কিন্তু সমস্ত জিনিসটা কভার করার চেষ্টা করেছিলাম তোমাদের সিলেবাসে যা যা আছে। আর যারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখোনি, তারা ওই ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে, আমাদের উপরে আই বাটনটা আছে, সেই আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু ইংলিশের সমস্ত প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে ফার্স্ট সামেটিভে। ঠিক আছে, আর চেষ্টা করব আমি তোমাদের সেকেন্ড সামেটিভের যে কটা স্কুল মডেল আছে সেই প্রত্যেকটাই আমি সলভ করার। তো একটার পর একটা ধীরে ধীরে প্রত্যেকটাই ভিডিও তোমাদের কিন্তু আপলোড হবে, তোমরা অবশ্যই দেখবে আর কমেন্টে জানাবে যে এই ভিডিওগুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। কমেন্টে জানাবে যে এই ভিডিওর দ্বারা বা এখানে আমরা আর কি কি ইমপ্রুভ করতে পারি। তো আমরা অবশ্যই কিন্তু ওই সহায়তা করব তোমাদের, আর ওটাও কিন্তু তোমাদের ফিডব্যাকটা পেলে আমাদেরও কিন্তু অনেকটা হেল্প হবে ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। সেকেন্ড সামেটিভের জন্য প্রথম যে মডেলটা আছে দেখো, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। ঠিক আছে, এইখানে আমরা সেকেন্ড সামেটিভের প্রথম মডেলটা করব। তো প্রথমে তোমরা সবাই জানো যে সিনটা দেওয়া থাকে, তো এই সিনটা দেওয়া আছে দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে দেওয়া আছে। ঠিক আছে, যারা যারা পড়োনি তাদেরকে আমি একটু বাংলা মানেটা বলে দেবো, আর যারা যারা পড়েছো তাদেরও একটু রিভিশন হয়ে যাবে। খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি, এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এটা পড়ার আগে আমি একটু বলে দিই তোমাদের যে এই স্টোরিটাতে অ্যাকচুয়ালি কী আছে। এই স্টোরিটাতে প্রজারপাইন নামে একটি মেয়ে আছে, সে হচ্ছে গডেস, গডেস সেরেসের কন্যা, ডটার। ঠিক আছে, গডেস সেরেস কে ছিল? গডেস সেরেস ছিল সিসিলি নামে যে আইল্যান্ডটা আছে সেখানকার দেবী। তিনি ছিলেন হচ্ছে ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, এই তিনটের হচ্ছে দেবী ছিলেন। ঠিক আছে, তো তার মেয়ে প্রজারপাইন, সে অত্যন্ত সুন্দরী ছিল, অত্যন্ত, মানে তার যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সে বর্ণনার মধ্যে তার সৌন্দর্যটা একদম ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, তার তার চুলগুলো, তার অন্যান্য যে বাহ্যিক গঠন সে সম্পর্কে বলা হয়েছিল। আর একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে প্লুটো। ঠিক আছে, এই স্টোরিটার মধ্যে প্লুটো নামে একটা ক্যারেক্টার আছে। প্লুটো হচ্ছে দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মানে মৃতের শহরের বা মৃতের দেশের রাজা প্লুটো। সেই প্লুটো কি করে একবার, সেই প্লুটো অনেকগুলো দেবী আছে, সেই দেবীদেরকে সে বলতো তার সাথে থাকার জন্য ল্যান্ড অফ দ্য ডেডে। ঠিক আছে, কিন্তু কোনো দেবী তার সাথে থাকার জন্য কিন্তু রাজি হয়েছিল না। তো একবার কি হয়েছিল, প্লুটো সেই পৃথিবীর নিচ থেকে উঠে, পৃথিবীর নিচে থাকতো, ওর হচ্ছে ল্যান্ড অফ দ্য ডেড। ঠিক আছে, সেটা হচ্ছে পৃথিবীর নিচে, সে পৃথিবীর নিচের থেকে উপরে উঠে এসে সে কি করেছিল, একবার প্রজারপাইনের আওয়াজ পেয়ে প্রজারপাইনকে কিন্তু সে বন্দি বানিয়ে সে কিন্তু চলে গিয়েছিল। এবার ওখান থেকে তার মা কিভাবে খুঁজে পায়, ঠিক আছে, আর খুঁজে পাওয়ার পরে তারপর যে কি ঘটনাগুলো হয়, মানে প্রজারপাইন তার হচ্ছে কোমরের এক বেল্ট ছিল, সে বেল্টটা নদীর জলে ভাসিয়ে দেয়, সেখান থেকে তার মা খুঁজে পায়। ঠিক আছে, তো এখানে পুরো স্টোরিটা আছে। 6 মাস তাকে প্লুটোর কাছে থাকতে হতো প্রজারপাইনকে, আর 6 মাস থাকতে হতো তার মায়ের কাছে। আর যে 6 মাস সে থাকতো না, মানে প্লুটোর কাছে থাকতো, ওর মায়ের কাছে থাকতো না, তখন পৃথিবীটা কিন্তু একটা ব্যারেন প্লেস হয়ে যেত, মানে সেখানে শস্য কোনো হতো না, ফুল ফুটতো না। ঠিক আছে, গাছেরা তাদের পাতা ঝরিয়ে দিত। তো মানে একদম খুব খারাপ অবস্থা হয়ে যেত পৃথিবীটা। তো এই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। ধীরে ধীরে আমরা যে সিনগুলো পাবো সেখান থেকে আমরা একটু একটু করে পড়বো। তাছাড়া আমি শর্টে তোমাদের বলে দিলাম স্টোরিটা এটা। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, সেরেস হ্যাড এ, ওই যে প্রথম জায়গাটা বলা আছে দেখো, দ্য সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। ওই সেরেসের একটা খুব সুন্দরী একটা মেয়ে ছিল। ঠিক আছে, যার নাম ছিল প্রজারপাইন, হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সমস্ত মেয়েদের তুলনায়, সমস্ত মেয়েদের থেকে সে কিন্তু সবচেয়ে উজ্জ্বলতম এবং সবচেয়ে সুন্দরতম মেয়ে ছিল। ঠিক আছে, মানে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উজ্জ্বল মেয়ে সে ছিল প্রজারপাইন। ঠিক আছে, হার চিক্স ওয়্যার রোজি অ্যান্ড বিউটিফুল,
লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং। মানে এখানে দেখো ওর যে বর্ণনাটা করা হচ্ছে, বাহ্যিক যে গঠনটা, শারীরিক গঠনটা বাইরে থেকে, সেটার বর্ণনা করা হচ্ছে। দেখো হার চিক্স, তার যে গালগুলো ছিল, ওয়ার রোজি মানে গোলাপের মতো, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং, মানে আপেলের যে ফুলগুলো যখন ফোটে আপেলের স্প্রিংয়ে, বসন্তকালে, সেই সময় যে মানে যে সৌন্দর্যটা ফুটে ওঠে, ঠিক সেরকম সৌন্দর্যটা তার যেন গালে, মানে তার গালের সৌন্দর্যটা ওইভাবে বর্ণনা করা হয়েছে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এপ্রিল মাসে আকাশটা যেরকম নীল থাকে, আকাশটা যেরকম পরিষ্কার নীল থাকে, সেই রকমই নীল যেন তার চোখগুলোও ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দি সানলাইট ইন স্প্রিং টাইম। স্প্রিং টাইম অর্থাৎ বসন্তকালে সূর্যের যে কিরণটা দেয়, খুব উজ্জ্বল একটা কিরণ, ব্রাইট একটা কিরণ থাকে, ঠিক সেরকমই যেন তার চুলগুলো, তার এই যে চুলগুলো গোল্ডেন কার্লস অর্থাৎ সোনালি রঙের চুলগুলো, ঠিক অতটাই যেন উজ্জ্বল। ঠিক আছে? All the radiant loveliness of springtime seem to have taken the form of this fair maiden. দেখো স্প্রিং টাইম অর্থাৎ বসন্তকালের যে সম্পূর্ণ যে সৌন্দর্যটা, যেন পুরোটাই যেন এই সুন্দর মেইডেন মানে মেয়ে, মেয়ের কথা বলা হচ্ছে, এই মেয়ের কাছে যেন আছে। বসন্তকালের সমস্ত সৌন্দর্য যেন এই মেয়ের কাছেই আছে। এভরিবাডি সেইড শি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো কি, যে সেই হচ্ছে বসন্তকাল, সেই বসন্ত। মানে এর যে এত সৌন্দর্য, এত রকম তাকে ডিসক্রাইব করা হলো এত রকম ভাবে, সে সম্পূর্ণটা বলার কারণ কি, কারণ সবাই তাকে বলতো যে সে যেন স্প্রিং, সেই যেন বসন্ত। মানে বসন্তকালে কি হয় অ্যাকচুয়ালি, বসন্তকালটা আমাদের পরিবেশটা, নেচারটা যদি তোমরা একটু ভালো করে দেখো, এখন বসন্তকাল চলছে, তো পুরো নেচারটাই দেখবে প্রচণ্ড সুন্দর হয়। এখন ব্রাইট সানলাইট তোমরা পাবে, গাছেরা দেখবে, গাছে নতুন নতুন কালারফুল ফুল আহ, আহ, সমস্ত গাছে ফুটে থাকে, গাছেরা নতুন পাতা খুঁজে পায়, মানে পাতা ফিরে পায়। তো ওই জন্য একে বলছে যে শি ইজ দ্য স্প্রিং। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স। আচ্ছা, প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে কিন্তু সাহায্য করতো মাঠের কাজে। উইথ হার ইয়াং কম্পেনিয়ন শি ড্যান্স অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। ফুলগুলো জড়ো করতে করতে সে তার কম্পেনিয়ন, সাথী সঙ্গীদের সাথে কি, সে নাচ করতো এবং গান করতো। ঠিক আছে? ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। এই যে প্লুটোর কথা আমি বলেছিলাম, মাটির অনেক নিচে সেখানে কে থাকতো, প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মানে মৃতদেহের দেশের যে রাজা, মৃতদেহের শহরের যে রাজা, ঠিক আছে, তার নাম ছিল প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। সে, আমি যেটা বলেছিলাম, অনেকগুলো গডেসকে, অনেক দেবীদের সে বলতো, কি যে আমার সাথে এসে থাকার জন্য সে অনুরোধ করতো, কিন্তু কেউই রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাই প্লুটো ছিল একদম একাকী, একদম একা থাকতো। ঠিক আছে? তো এটা মোটামুটি বুঝতে পারলে। গল্পটা আমরা, তোমরা যখন পড়বে নিজে থেকে, তারপরে আমরা যখন এখানে আবার অন্যান্য যে স্কুলগুলোর মডেলগুলো করব, সেখানে আমি ধীরে ধীরে একটু একটু করে গল্পগুলো বলতে থাকবো। আর তোমরা যখন পড়বে সেটা রিভিশন হতে থাকবে, গল্পটা খুব ভালো করে তোমাদের রপ্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আমরা এখান থেকে কোশ্চেনগুলো করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সেরেস ডিড নট হ্যাভ এনি কেয়ার অ্যান্ড লাভ ফর হার ডটার। এটা ট্রু ফলস করতে হবে। তো বলছে সেরেস তার মেয়ের জন্য একদমই কিন্তু কেয়ার করতো না, দেখাশোনা করতো না এবং ভালোবাসতো না। এটা তো ফলস হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি দেবো আমরা, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। এই লাইনটা আমরা প্রথম লাইনটা দিয়ে দেবো। সেরেস হ্যাড a fair daughter Proserpine whom she loved more than her life. Next question. Everybody called Proserpine the spring. সবাই তাকে
দ্য স্প্রিং বলতো, বসন্তকাল। এটা তো ট্রু, সবাই তো তাকে বলতো। তার যে শারীরিক সৌন্দর্য বা বাহ্যিক যে সৌন্দর্যটা, সেটার দেখার মানে আমি কি বললাম, তাকে ডেসক্রাইবই করা হয়েছে স্প্রিং টাইমের সাথে। স্প্রিং টাইমে যেরকম নেচারটা যেরকম সুন্দর থাকে, ঠিক তার বর্ণনাটাও কিন্তু ওইভাবেই দেওয়া হয়েছিল, তাই তাকে কিন্তু সবাই বলতো স্প্রিং। এই যে এভরিবডি সেইড শি ইজ দ্য স্প্রিং, তাহলে এটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ট্রু অ্যান্ড ফলস আমাদের হয়ে গেল, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিলাম। নেক্সট বলছে প্লুটো ওয়াজ দ্য কিং। প্লুটো, এটা তোমরা তুলে নাও খাতাতে। প্লুটো ওয়াজ দ্য কিং, কোথাকার রাজা ছিল? দ্য ল্যান্ড অফ দ্য ডেড, তাই না? প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, তাহলে আমরা তাই করব। ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। নেক্সট, প্রোজারপাইন ডান্স অ্যান্ড স্যাং উইথ, কাদের সাথে নাচ করতো, কাদের সাথে গান করতো? উইথ হার কম্পেনিয়ন্স, তাই না? উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স, হার ইয়াং কম্পেনিয়ন্স। হলো, তাহলে আমাদের প্রোজ সেকশনটা হয়ে গেছে। এবার পোয়েমে দেখো কি আছে তোমাদের সিলেবাসে। যে পোয়েমটা আছে সেকেন্ড সামেটিভের জন্য, সেটা হচ্ছে দ্য ভাগাবন্ড। দ্য ভাগাবন্ড কথাটার মানে কি? ভাগাবন্ড কথাটার মানে হচ্ছে ভবঘুরে। ভবঘুরে মানে কারা? যারা মানে কি বলবো, দিশাহীনভাবে যারা ঘুরে বেড়ায়, যাদের কোনো জীবনে কোনো লক্ষ্য নেই, যাদের ঘর বাড়ি তাদের নেই, মানে দিশাহীনভাবে ঘুরতে থাকে, তাদেরকে বলা হয় ভাগাবন্ড। তো সেই ভাগাবন্ড যে কবিতাটা আছে, খুবই একটা সুন্দর গল্প, সরি গল্প বলছি, সুন্দর একটা কবিতা। সেই কবিতার দুটো স্ট্যান্জা এখানে দেওয়া আছে, দেখো। সেই স্ট্যান্ডাগুলো আমরা একটু পড়বো। আর বিষয়বস্তু কিছু না, বিষয়বস্তু ভাগাবন্ড একটা সিম্পল লাইফ চেয়েছে। সিম্পল লাইফ মানে অতি সিম্পল লাইফ, যেখানে কিন্তু সে চাইছে না আমার কোনো ঘর বাড়ি থাকুক, ঠিক আছে? সে চাইছে না আমার মানে কি বলবো, সম্পত্তি থাকুক, আমার ভালোবাসা থাকুক, আমার 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 কোনো বন্ধু থাকুক, এইসব কিছু চাইছেন। সে একটা সিম্পল ফ্রি লাইফ চাইছে, যেটা কিনা ক্লোজ টু দ্য নেচার, অর্থাৎ নেচারের সামনাসামনি সে থাকতে চাইছে। সেই রকম একটা কবি মানে সেইভাবে আর কি বলছে এখানে ভ্যাগাবন্ড সম্পর্কে। তো ওখান থেকে দুটো স্ট্যান্জা এখানে দেওয়া হয়েছে, দুটো। আহ, তো সেটা আমরা একটু পড়ে আমি তোমাদের একটু বোঝাই। বোঝানোর পরে এখান থেকে কি প্রশ্নগুলো আছে আমরা করব, ঠিক আছে? তো প্রথমে বলছে অর লেট অটম ফল অন মি হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার। বলছে আর কি, অথবা শরৎকে আমার উপরে পড়তে দাও, আমার উপরে শরৎ পড়ুক, ঠিক আছে? হোয়ার আই অ্যাফিল্ড আই লিঙ্গার। আচ্ছা, শরৎ পড়ুক মানে এখানে বলতে চাইছে যে কষ্টের সময়টা ফিরে আসছে। শরৎকাল থেকে কিন্তু এটা যেহেতু এখানের নয়, শরৎকাল থেকেই কিন্তু ঠান্ডা আসতে থাকে, তার মানে কি কঠিন সময় আসতে চলেছে। তো অর লেট অটম ফল অন মি, আমার উপরে শরৎ পড়ুক, ওয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, যেখানে কিনা আমি আহ, জমিতে কিছুটা সময় কাটাতে পারি। লিঙ্গার কথাটার মানে হচ্ছে খানিকটা সময় কাটানো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, ব্রিং দ্য ব্লু ফিঙ্গার। আর শরতের সময় যখন ঠান্ডা আসবে, তখন কি বলছে? সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, অর্থাৎ গাছে থাকা যে পাখিগুলো, তারা কিন্তু আর গান করবে না, তারা চুপ হয়ে যাবে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার মানে বলছে এখানে নীল হয়ে যাওয়া যে আঙুল আছে, সে আঙুলটা যেন কামড়ে দেবে। অর্থাৎ এখানে বলছে যে ঠান্ডা যে বাতাসটা আসবে, ঠান্ডায় জমে যাবে আঙুলগুলো, সেই আঙুলের কথা বলা হচ্ছে। ঠান্ডা আসতে চলেছে, ঠান্ডা আসছে, সেই সময়ে কি কি ঘটবে ওটা বলা হয়েছে, ঠিক আছে? হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন। কি বলছে? হোয়াইট অ্যাজ মিল মানে, মিল বলতে এখানে আটা ময়দার কথা বলা হচ্ছে, আটার কথা বলা হচ্ছে, যে সাদা আটার মতো। ফ্রস্টি ফিল্ড মানে
জমিগুলো আছে, যে জমিগুলো, সেগুলো কিন্তু বরফের ওই গুড়ি 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 বরফে কিন্তু ঢেকে যাবে, ওটাই বলছে ফ্রস্টি ফিল্ড। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, হ্যাভেন মানে আশ্রয়। কি বলছে? ফায়ার সাইড অর্থাৎ আগুনের পাশে কিন্তু আমি আশ্রয় নিতে পারবো, আশ্রয় আছে, ঠিক আছে, যেটা কিন্তু গরম জায়গা। ফায়ার সাইড মানে কি? গরম, মানে আগুন, আর আগুনের সামনেটা গরম হবে। আর হ্যাভেন মানে হচ্ছে আশ্রয়। তাহলে কি বলছে? আশ্রয় থাকুক, গরম আশ্রয় থাকুক আমার কাছে। নট অটম উইল আই ইয়েল্ড নট টু ইন্টার ইভেন, বলছে কি আমি কিন্তু অটমের কাছে হার মানবো না। ইয়েল্ড কথাটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা হার না মানা। তো বলছে আমি অটমের কাছে অর্থাৎ শরতের কাছেও হার মানবো না, নট টু ইন্টার ইভেন, আর শীতের কাছেও কিন্তু হার মানবো না। এখানে ভ্যাগাবন্ড অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে যে আমি, আমার কাছে যাই আসুক, মানে যতটাই কঠিন সময় হোক, আমার কিন্তু আমি কারো কাছে হার মানবো না, আর আমার ওই লাইফটাই চাই। আমি ক্লোজ টু নেচার অর্থাৎ প্রকৃতির কাছাকাছি থাকতে চাই, যেখানে আমার মাথার উপরে ছাদ দরকার নেই। কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারো, মাথার উপর আমার ছাদ দরকার নেই, খোলা আকাশ, মুক্ত আকাশ কবি চাইছে এখানে এই কবিতাতে। আর কি, যেখান থেকে বলছে আমি স্টারস অর্থাৎ তারাদের দেখতে পাই। আর কি বলেছে? যে আমার বিছানার দরকার নেই, আমার ঝোপঝাড়টাই আমার বিছানা হবে, আমি নদীর জলে রুটি ডুবিয়ে খেতে চাই। তো মানে একদম টোটাল সিম্পল ফ্রি একটা লাইফ কিন্তু ভ্যাগাবন্ডের লাইফ সম্পর্কে কবি এখানে বলেছেন, ঠিক আছে। তো যাই হোক, এটাও ধীরে ধীরে আমরা যখন আরো স্ট্যান্ডাগুলো পাবো, সেই স্ট্যান্ডাগুলো আমরা আবার পড়বো, আবার মানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো এখান থেকে এবার কি কি প্রশ্ন আছে দেখো, তোমরা নিজেরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, দ্য ভ্যাগাবন্ড উইল স্পেন্ড এ ওয়াইল, মানে ভ্যাগাবন্ড কোথায় একটু সময় কাটাতে চাই। আমি বললাম না ওখানে লিঙ্গার বলে একটা ওয়ার্ড ছিল, এই যে লিঙ্গার, ওয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, মানে যেখানে আমি খানিকটা সময় কাটাতে চাই। তাহলে কোথায় সময় কাটাতে চাই? ইন দ্য ফিল্ড, ইন দ্য ড্রয়িং রুম, বিসাইড আ ফায়ার প্লেস। ইন দ্য ফিল্ড, জমিতে। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড এনজয়েস আ লাইফ ডিভোটেড টু সোশিয়াল ওয়ার্ক ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, স্পেন্ড ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি। মানে নিযুক্ত করেছে, ভ্যাগাবন্ড এনজয়েস আ লাইফ, কোন লাইফটা সে উপভোগ করতে চায়। ভ্যাগাবন্ড কোন লাইফটা চায়? আমি এক্ষুনি বললাম যে ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ক্লোজ টু নেচার, নেচারের কাছাকাছি থাকতে চায়, তাই না? তার মানে ডিভোটেড টু সোশিয়াল ওয়ার্ক, সামাজিক কাজে সে নিজেকে নিযুক্ত করবে, এটা হবে না। তাই ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, আর স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি, সে বিলাসিতা তো কখনোই চায়নি, আরাম বা বিলাসিতা চায়নি। তাহলে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ভাগাবান্ড উইল নট ফিয়ার টু ফেস দ্য অটম অর উইন্টার। মানে কি বলছে? ভাগাবান্ড ওই ভবঘুরে সে কিন্তু ভয় পাবে না ফেস করতে, সম্মুখীন হতে অটম এবং উইন্টারের। এটা লাস্টের দিকে ছিল, এই যে নট টু অটম উইল আই ইয়েল্ড, আমি শরতের গাছেও হার মানবো না, নট টু উইন্টার ইভেন, আর শীতের গাছেও তো না। তো এখানে কি বলছে যে তাহলে মানে ভয় পাইনি, আমি তো হার মানবো না, ফেস করতে পারবো। ভাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস দ্য অটম অর উইন্টার, তার মানে এটা হচ্ছে ট্রু হবে, ভয় পাই না, বিয়ের দাগেরটা হয়ে যাবে ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা ওই দুটো লাইন, শেষের দুটো লাইন আমরা দিয়ে দেবো, নট টু অটম উইল আই ইয়েল্ড, নট টু autumn will I yield not to enter even। ঠিক আছে, এই দুটো লাইন আমরা যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো পোয়েমও হয়ে গেল,
ও না সরি, পোয়েমের দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন আমরা করব, তোমরা এটা তুলে নাও খাতাতে। প্রথমে বলেছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটম। পোয়েট কিভাবে ডেসক্রাইব করেছে, বর্ণনা কিভাবে দিয়েছে অটমের যে জমি, অটমের যে মাঠ, সেই মাঠটাকে কিভাবে। তো এখানে ছিল না হোয়াইট অ্যাজ মিল, ফ্রস্টি ফিল্ড ছিল, বরফে ঢাকা জমিটা, সেটা যেন গুঁড়ো গুঁড়ো ময়দা, গুঁড়ো গুঁড়ো আটার মতো, তাই না? তাহলে আমরা এটা লিখবো এইভাবে, দ্য পোয়েট ডেসক্রাইবস a field in autumn as frosty, বরফে ঢাকা, and হোয়াইট, সাদা, as মিল। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য বার্ড ডু ইন অটম। বার্ডগুলো, পাখিগুলো, পাখিগুলো শরৎকালে কি করছে, পাখিগুলো শরৎকালে তারা তাদের গান বন্ধ করে দিচ্ছে, সাইলেন্সিং দ্য বার্ড এরকম কিছু একটা ছিল। তো সাইলেন্সিং মানে চুপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, ইন অটম the birds stop singing and become silent। ঠিক আছে, এক নাম্বার করে প্রশ্ন ছিল এখানে, আর এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই, এই দুটো করলেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আনসিনটা একটু করব, আনসিনটা একটু পড়বো, তারপর আনসিনের প্রশ্নগুলো করব। তোমরা এটা তুলে নাও সবাই, ভিডিওটা পজ করে। দেখো আনসিনটা কি বলছে, দেয়ার ওয়াজ এ রিচ ম্যান, হি কেপ্ট আ প্যারেট। একটা খুবই ধনী ব্যক্তি ছিলেন, তার কাছে কিনা একটা প্যারেট, একটা তোতা পাখি, টিয়া পাখি, সে তিনি কিন্তু একটা রেখেছিলেন, তার কাছে একটা ছিল। দিস বার্ড কুড স্পিক, আর এই যে পাখিটা, এটা কিন্তু কথা বলতে পারতো। whenever a guest came, যখনই কোনো অতিথি আসতো, it would urge the servants to serve tea। কি বলছে দেখো, যখনই কোনো গেস্ট আসতো, কোনো অতিথি বাড়িতে আসতো, সে চাকরগুলোকে বলতো যে ওই গেস্টগুলোকে চা সার্ভ করার জন্য, চা দেওয়ার জন্য। ঠিক আছে, ইট এক্সচেঞ্জড আ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট। ওই অতিথিদের সাথে গ্রিটিং অফ, আচ্ছা ওয়ার্ডস অফ গ্রিটিং মানে অভিনন্দন জানানো, শুভেচ্ছা জানানোর যে কথাগুলো, সেগুলো কিছু কিন্তু বলতো। এক্সচেঞ্জ মানে ওই বিনিময়, মানে কথা বিনিময় হতো তাদের সাথে, গেস্টদের সাথে। ঠিক আছে, মানে কেউ বাড়িতে এলে তাকে ওয়েলকাম জানানো, স্বাগত জানানোর জন্য যে আমরা কথাগুলো বলি, সেই রকম আর কি বলছে, যে সে গেস্টদের সাথে ওইভাবে কিন্তু কথা বলতো। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারেট ভেরি মাচ। আর ওই যে ধনী ব্যক্তিটা ছিল, সে কিন্তু ওই পাখিটাকে, প্যারেটটাকে, তাকে কিন্তু খুব ভালোবাসতো। হি কেপ্ট ইট ইন এ কেজ অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট। সে তাকে, ওই প্যারেটটাকে, পাখিটাকে একটা কেজ অর্থাৎ খাঁচার মধ্যে সে রেখেছিল, এবং তার খুব ভালো কিন্তু খেয়াল রাখতো, তার মানে খেয়ালটা খুবই ভালোভাবেই রাখতো আর কি। দ্য ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স। কি বলছে দেখো, পরে ওই লোকটাকে, ওই মানুষটাকে, ধনী ব্যক্তিটাকে কোনো এক অপরাধের জন্য কিন্তু তাকে জেলে কিন্তু তাকে রাখা হয়েছিল। আফটার 6 মান্থস, 6 মাস পরে, হি কেম ব্যাক, সে বাড়ি ফিরে এসেছিল। হি সেইড টু দ্য প্যারেট, সে ওই পাখিটাকে বলল, তোতাটাকে বলল, আই সাফার্ড ইন প্রিজন ফর 6 মান্থস। আমি কিন্তু 6 মাস ধরে জেলে কিন্তু কষ্ট পেয়েছি, মানে সংঘর্ষ করেছি। হাউ ডু ইউ ফিল, তুমি কিরকম অনুভব করছো। দ্য প্যারেট রিপ্লাইড, প্যারেট তখন রিপ্লাই করলো, উত্তর দিল কি,
আই হ্যাভ বিন ইন দ্য কেজ ফর 2 ইয়ার্স, আমি কিন্তু 2 বছর ধরে এই খাঁচার মধ্যে আছি। আই নো নো ফ্রিডম, আমি কিন্তু কোনো রকম স্বাধীনতা সম্পর্কেই জানি না। দ্য রিচ ম্যান ফেল্ড ফর দ্য বার্ড, আর ওই ধনী ব্যক্তিটা ওই বার্ড অর্থাৎ ওই পাখিটার জন্য কিন্তু অনেক বেশি খারাপ মনে করলো, মানে তার মনটা যেন খারাপ হয়ে উঠলো এই কথাটা শোনার পরে। হি সেট ইট ফ্রি, আর তারপর কি সে সেটাকে মুক্ত করে দিল। তো এটা একটা আনসিন, এখানে বোঝার সেরকম কিছু নেই। আহ, মানে এই স্বাধীনতা না থাকলে যে কষ্টটা হয় সেই কষ্টটা সম্পর্কেই বলা হয়েছে। ওই লোকটা ধনী ব্যক্তিরা 6 মাস জেলে থাকার পরে যে কষ্টটা পেয়েছিল সেই কষ্টটার কথা সে প্যারেটটাকে বলছে। আর সেইটা বলার পরে প্যারেটটা বলছে তুমি 6 মাসের কথা বলছো আর আমি তো 2 বছর ধরেই খাঁচায় বন্দি আছি, তাহলে এই স্বাধীনতা সম্পর্কে আমি কি করে বুঝবো। তো এইটুকুটাই আছে, এখানে বোঝানোর কিছু নেই আর। এখান থেকে কোশ্চেনগুলো ইজি ইজি কোশ্চেন থাকবে, এখান থেকে আমরা করি। দেখো প্রথমে কোন কোশ্চেনটা আছে, দ্য রিচ ম্যান কুড নট টেক কেয়ার অফ দ্য প্যারেট, এটা ট্রু ফলস বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি। তাহলে কুড নট টেক কেয়ার অফ দ্য প্যারেট মানে কি, তার দেখভাল করতো না, এটা ফলস হবে। ভালো, অনেক ভালো দেখভাল করতো। দ্য রিচ ম্যান সেট দ্য প্যারেট ফ্রি, এটা ট্রু। পরবর্তীকালে শেষে কিন্তু ওই ধনী ব্যক্তিটা পাখিটাকে কিন্তু মুক্ত করে দিয়েছিল, টিয়া পাখিটা। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ কারেক্ট ইনফরমেশন। হোয়েন এভার আ গেস্ট কেম দ্য প্যারেট উড আর্চ দ্য সার্ভেন্টস, প্যারেট যখনই বাড়িতে কোনো অতিথি আসতো, যখনই বাড়িতে কোনো অতিথি আসতো, ওই তোতা পাখি বা টিয়া পাখি যাই বলো না কেন, সে চাকরদেরকে কি বলতো, জোর করে কি বলতো, আর্চ দ্য সার্ভেন্টস টু গিভ টি, এরকম কিছু একটা ছিল, টু সার্ভ টি, হ্যাঁ। টু সার্ভ টি। নেক্সট, the parrot exchanged a few words of greeting with the guests. Exchanged a few words of greeting with the guest. Exchanged a few words of greeting with the guest. মানে বাক্য বিনিময় হতো ওই যে অতিথিগুলো যারা বাড়িতে আসতো তাদের সাথে। আর কি নিয়ে, মানে ওই শুভেচ্ছা বার্তা, স্বাগত, মানে বাড়িতে আসছে ওয়েলকাম জানানো হচ্ছে, অভিনন্দন জানানো হচ্ছে, তো সেই নিয়ে আর কি ওটা বলছে, গেস্টদের সাথে বাক্য বিনিময় হতো, কথা বিনিময় আর কি। আচ্ছা এবার দেখো, হোয়াই ওয়াজ দ্য রিচ ম্যান পুট ইন প্রিজন, সিয়ের দাগে কোশ্চেনগুলো আছে, যে ওই ধনী মানুষটাকে কেন জেলে বন্দি করা হয়েছিল, কেন, কারণ সে একটা অফেন্স, সে একটা অপরাধ করেছিল। তাহলে আমরা লিখবো কি সিয়ের দাগে, দ্য রিচ ম্যান was put in prison because he had done an offense. ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও ভিডিওটা পজ করে। সেকেন্ড কোশ্চেনটা কি আছে, হাউ লং ডিড দ্য রিচ ম্যান স্টে ইন দ্য প্রিজন, কতদিন বা কত সময় ধরে জেলখানার মধ্যে ছিল, 6 months, দ্য রিচ ম্যান stayed in the prison, stayed in the prison for 6 months. Okay, now the answer is completed, and now
grammar and vocabulary. Okay, let's do it. Grammar. Oh, গ্রামারে প্রথমে কি বলেছে, fill in the blanks with appropriate prepositions. Prepositions দিয়ে করতে হবে। He spread out his paws one after the other dash to get rid of, to get rid of, to get rid of। ঠিক আছে, হয়ে গেল প্রিপোজিশন। পাঁচের দাগে কি বলছে, fill in the blanks with appropriate articles after an hour, আওয়ারের আগে an বসে, and a half, after an hour and a half his father came back। ছয়ের দাগ, এটা 4, এখানে 5, এবার আমরা করব 6। ছয়ের দাগে কি বলেছে, fill in the blank with past perfect tense of the verb। past perfect tense, police dash the robber before they reached। আচ্ছা, past perfect tense মানে পাস্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচার কি হয়, যারা আমার ক্লাস করেছো তারা জানো। পাস্ট পারফেক্টের মানে তাদেরকে আমি আবারও বুঝিয়েছি, তোমরা সবাই জানো আশা করি। পাস্ট পারফেক্ট টেন্স তার সেন্টেন্স স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট হয়, তারপরে কি হয়, হ্যাড হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হয় অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাবজেক্ট দেওয়াই আছে পুলিশ, ভার্ব আছে, মেইন ভার্ব আছে ক্যাচ, আর তার আগে বসবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা পুলিশের পরে কি বসাবো, এখানে হ্যাড, আর ভার্বের থার্ড ফর্ম ক্যাচের থার্ড ফর্ম কট হয়ে যায়, হ্যাড কট, CAUGHT। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে পুলিশ হ্যাড কট দ্য রবার বিফোর দে রিচড। ওকে, নাও সাতের দাগ, সাতের দাগে কি বলেছে, fill in the blank with the most appropriate model given in the brackets। they dash should must would be twins, they look alike। এখানে কি হবে, দে শুড হবে, শুড হবে না, মাস্ট উড বি, মাস্ট হবে, দে মাস্ট বি টুইনস। এখানে একটা প্রবাবিলিটি যেটা হচ্ছে খুব জোর দিয়ে বলা আছে, স্ট্রং প্রবাবিলিটি, স্ট্রং পসিবিলিটি, তারা নিশ্চয়ই যমজ হবে। তাহলে এখানে যখন স্ট্রং একটা পসিবিলিটি হয় তারা আমরা মাস্ট ব্যবহার করি। মডেলের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে তোমরা, স্ট্রং পসিবিলিটি, মেয়ে যদি থাকে এটা একটা উইকার পসিবিলিটি তৈরি হয়, হয়তো হয়তো। মাস্ট যদি হয় মানে তার মানে একটা স্ট্রং পসিবিলিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে বলছে দেখো দে লুক অ্যালাইক, তাদেরকে একই রকম দেখতে, তার মানে পসিবিলিটি হওয়ার সম্ভাবনাটা যে তারা টুইনস যমজ, তার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। আর যখন এরকম মনে হবে যে সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু মাস্ট মডেলটা ইউজ করি। ঠিক আছে, এরপর আটের দাগে চলে আসি আমরা, fill in the blank with the correct pronoun from the brackets dash in this area has great respect for our headmistress। everything না everybody, everything তো হবে না, তাহলে everybody হবে, everybody in this area has great respect for our headmistress। everybody, হলো। এবার নয়ের দাগে, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। নমিনাল কম্পাউন্ড কোনগুলো, যেখানে এক মানে একের বেশি ওয়ার্ড মিলে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারি, দুটো নাউন মিলে আমরা একটা নাউন তৈরি করি, সেটাকে বলে। তাহলে এখানে দেখো আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডার হবে, স্টেপ ল্যাডার। দুটো নাউন মিলে আমরা একটা ওয়ার্ড তৈরি করলাম, স্টেপ একটা আলাদা ওয়ার্ড, ল্যাডার একটা আলাদা ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা হবে আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার। দেখো কিচেন চেয়ার, এখানেও দুটো নাউন আছে, কিচেন একটা নাউন আর চেয়ার একটা নাউন, এটা মিলে কিন্তু একটাই ওয়ার্ড তৈরি হলো কিচেন চেয়ার। অর্থাৎ যে চেয়ারটা আমাদের রান্না বাড়িতে রান্নাঘরে থাকে, তাই না, সেটা কিচেন চেয়ার হয়ে গেল। দুটো ওয়ার্ড আছে, দুটো নাউন আছে, কিচেন একটা চেয়ার একটা, দুটো মিলে একটা নাউন হয়ে গেল। এটাকে নমিনাল কম্পাউন্ড বলে, তোমাদের সিলেবাসে আছে। হি ওয়াজ দ্য ড্যাশ পারসন টু কাম আউট, লাস্ট নাকি লেটেস্ট পারসন টু কাম আউট। আচ্ছা, দা বলা আছে, আগের আমি ফার্স্ট সামেটিভে বুঝিয়েছিলাম, দা যদি দেওয়া থাকে তাহলে অ্যাডজেক্টিভের অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, তাহলে লেটেস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তোমরা একটু তুলে নাও পজ করে ভিডিওটা। দশের দাগ হয়ে যাবে এটা লেটেস্ট।
সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে যাবে লেটেস্ট। ওকে, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স। পার্টিসিপল অ্যাডজেক্টিভ তোমরা কি জানো, ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা যদি কোনো নাউনকে যদি ডেসক্রাইব করতে পারি, তো এখানে দেখো স্লিপিং গার্ল, স্লিপটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা আছে, আর ডেসক্রাইব করা হচ্ছে গার্লটাকে, অর্থাৎ মেয়েটা হচ্ছে ঘুমন্ত, স্লিপিং গার্ল। তাহলে এখানে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভে আমরা কি করব, 11তে স্লিপিং, স্লিপিংটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। 12 থেকে fill in the blank with the correct form of the verb given in the brackets. one of the diamonds, one of the যদি দেওয়া থাকে অলওয়েজ আমরা সিঙ্গুলার ইউজ করি, ঠিক আছে, one of the, এটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে আমরা অ্যাগ্রিমেন্টের কোশ্চেন। ওয়ান অফ দ্য যদি দেওয়া থাকে, ইচ যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ওয়ান অফ দ্য ডায়মন্ডস ওয়াজ হবে, ওয়ার্ডটা প্লুরাল ভার্ব হবে, তাহলে আমরা করব ওয়াজ। 13 দাগে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, উই কিল্ড আ কোবরা, দেখো একটা সহজ ভয়েস চেঞ্জ দিয়েছে, কি করব, অবজেক্টটা সাবজেক্ট করব, আর কোবরা এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা একটা হেল্পিং ভার্ব নেব, অক্সিলিয়ারি ভার্ব, সেটা হয়ে যাবে ওয়াজ। কেন ওয়াজ, কারণ এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমরা হেল্পিং ভার্বটাও নিলাম সিঙ্গুলার, আর ওয়াজ নিয়েছি কারণ কিল্ড, কিল্ড তার মানে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ান নেব। তাহলে কোবরা ওয়াজ কিল্ড, ভার্বের থার্ড ফর্ম কিল্ড, কিল্ডই থাকবে এখানে, আর কোবরা ওয়াজ কিল্ড, এরপর আমরা বাই দেব, আর উইটা হয়ে যায় আস। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে উইটা হয়ে যাবে আস, ঠিক আছে। নেক্সট, ও এটা একের দাগ, দুয়ের দাগের প্রশ্নটা, এখানেও একটা ভয়েস চেঞ্জ আছে, আই টেক কফি, এটাও ইজি, কফি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই কফি ইজ ভার্বের থার্ড ফর্ম, টেকটা হয়ে যাবে টেকেন, বাই আইটা হয়ে যায় মি, কফি ইজ টেকেন বাই মি, ঠিক আছে, হয়ে গেল আমাদের গ্রামার। এবার রাইটিং এ দেখো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু গ্র্যান্ট ইউ লিভ অফ অ্যাবসেন্স। লিভ অফ অ্যাবসেন্সের জন্য মানে হচ্ছে তুমি স্কুলে যেতে পারোনি, তো তার জন্য তুমি ছুটির যে একটা মঞ্জুর করা সেই নিয়ে তুমি একটা চিঠি লিখছো, ঠিক আছে, অ্যাপ্লিকেশন তুমি লিখছো হেডমাস্টারকে। তো এটা আমার লেখা আছে এখানে, তোমরা এটা তুলে নাও খাতাতে। দেখো, অ্যাপ্লিকেশন যখন লিভ অফ অ্যাবসেন্স স্কুলে তুমি দিচ্ছ, উপরে টু দ্য হেডমাস্টার, আর ঠিক তার নিচে তোমার স্কুলের নামটা তুমি দেবে, আর মাঝ বরাবর একটা সাবজেক্ট তোমরা লিখবে যে কি কারণে মানে চিঠিটা তুমি লিখছো, তো সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, বা তুমি এই ওয়ার্ডটা না দিলেও শুধু লিভ অফ অ্যাবসেন্স দিলেও হবে, ঠিক আছে। এরপরে তোমরা শুরু করবে, স্যার মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট I am a student of class 7 of your school. I could not attend school for the last 2 days because I was ill. প্রথমেই তুমি তোমার কারণটা বলে দিয়েছো আর কি, কেন তুমি এই চিঠিটা লিখছো, যে আমি 7-এ পড়ি, ক্লাস 7-এ পড়ি আপনার স্কুলে, আর আমি হচ্ছে বিগত 2 দিন ধরে স্কুলে আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে। সো আই প্রে দ্যাট ইউ উড কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, আর এই 2 দিনের যে আমার অনুপস্থিত ছিলাম সেটা ছুটিটা তুমি মঞ্জুর করতে স্যারকে তুমি রিকোয়েস্ট করছো, প্রধান শিক্ষককে, ঠিক আছে। ব্যাস এইটুকুটা লিখবে, আর এখানে ইয়োস ওবিডিয়েন্টলি ইয়োর নেম, ক্লাস, সেকশন, রোল এগুলো তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে প্রথম মডেলটা কমপ্লিট হয়ে গেল। আমি নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি পরের মডেলটা কমপ্লিট করব। ধীরে ধীরে প্রত্যেকটা মডেলই কিন্তু আমি শেষ করব, ঠিক আছে। যতগুলো মডেল আছে সেকেন্ড সামেটিভের জন্য প্রত্যেকটা মডেলই আমি শেষ করব। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।